সমস্ত আওয়ামী লীগের দুর্দর্শ সন্ত্রাসী খুনি তাদের পক্ষে কিন্তু বিএনপি টপ লয়াররা দাঁড়াচ্ছে। তো এইটা হলো বাংলাদেশের প্র্যাকটিস। তো তখন ওই মনে করেন বিএনপি ক্ষমতা আসলো, তখন বসুন্ধরা গ্রুপ ভাবে যে আমি তাদেরকে কাউকে না কাউকে কিনতে পারবো। তাদের দলের ভিতরে জাতীয়তাবাদী দলের ভিতরে চোর ডাকাত গুন্ডা বদমাইশকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছে, এবং সেটা যদি না করতে পারে তাহলে ওই যে মির্জা ফখরুল আলমগীর বলেছিলেন আওয়ামী লীগের মতো রাজনীতি ওই আওয়ামী লীগের মতোই একটা কিন্তু পরিণতি ডেকে আনবে। সেইখান থেকে তাদের অনেক সাবধান রুখে দাঁড়াবার জন্য বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব সঠিক লাইনে থাকতে হবে। সঠিক লাইনে যদি না থাকে তাহলে সকলের জন্য ভবিষ্যতে রাজনৈতিক দল যদি ফেল করে তাহলে রাষ্ট্র ফেল করবে। রাষ্ট্র ফেল করলে শুধু এই লুটেরা রাজনীতিবিদরা সাফার করবে না, এই দেশের জনগণ রাষ্ট্র সাফার করবে। এইটা আমাদের সবাই মনে করি যে সেনাবাহিনীর একটি প্রচেষ্টা রয়েছে যে তারা বোধহয় দাবি জানিয়েছে যে বিচারটা তারা করতে চায়, এবং সেই ক্ষেত্রে এই আশঙ্কা আসে যে এখানে বিচারের নামে হয়তো একটা প্রহসন হবে, সঠিক বিচার হবে না, কারণ অনেকেই ইতিমধ্যে পালিয়ে গিয়েছে। তো আর আমি তো দেখি শুধু ওই যে জিয়া নামে একজন, সেই শুধু জেল খাটতেছে, আর তো কেউ নাই জেলে, বাকি আর কেউ নাই। হ্যাঁ, তো এখন এইটা এক সময় না এক সময় লায়াবিলিটি জায়গাটা আসবে আমি মনে করি। তো জেনারেল ওয়াকারকে আমি এখনো কিছু ক্রেডিট দিতে চাই। মানে ক্রেডিটটা হলো যে তার সামনে যে অব্লিগেশনটা ছিল যে ওই সময় সে যদি গুলি করে তাহলে গুলি করলে রক্ত গঙ্গা বসাই দিতে হয়। রক্ত গঙ্গা যদি শেখ হাসিনাকে রক্ষা করতে চায় তাহলে সেই জন্য হয়তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই প্রশ্নগুলো চলে আসতে পারত। আর সবচেয়ে সেফ যেটা ছিল যে এই পতিত সরকারকে তাকে সেফ এক্সিট দেওয়া, তাহলে সেইটাই হয়েছে। তো এরপরও উনি রক্ত গঙ্গা যেহেতুই করে নাই, দুই একটা গুলি আগে হয়েছে, এইটা সমালোচনার জায়গা থাকবে, কিন্তু এইটা একটা ক্রেডিট হয়তো সে পাবে। আর একটা ক্রেডিট পাবে যে সে লোভি জেনারেল হইলো, সে ক্ষমতা নিত, উনি ক্ষমতা নেননি। যেই মুহূর্তে একটা স্লোগান ছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, আবার নিলেও কিন্তু কেউ গ্রহণ করতো কিনা সেটা একটা কোশ্চেন। আদৌ মানে সেই ইন্টারন্যাশনাল চাপ সামলাতে পারতো কিনা, দ্যাট ইজ এ কোশ্চেন। তো তার সামনে ইন্টারন্যাশনাল চাপ তো দূরে, আমাদের চাপ নিতে পারতো নাকি? ওই 5 তারিখ সকালবেলা ওয়াকার মানে এখানে ব্রিগেডিয়ার রফিক ছিল, আমার রেডি হচ্ছে বেরোতে দেয় না, আমাকে 1 ঘন্টা ডিলে করতে হয়েছে আমার। পরে মুভ ছাত্র জনতা মিলে ধাক্কা দিয়ে গেট খুলতে হয়েছে। ইন্টেনশন বুঝতে হবে, তারা চায় না আমরা বাইরে যাই ক্যান্টনমেন্ট থেকে। হোয়াই? আমি ওখানে ক্রেডিট দেই, সে ছাত্র জনতার সাথে ছিল, বাট এর অর্থ এই না যে তাকে আমি এখন মানে এই কাজ করবে আর তখন তো আমি পুরনো ধরবো। সেনাবাহিনীকে বিতর্ক করার ক্ষমতা তার নাই। ধন্যবাদ, সরি ভাই। না না না, ঠিক আছে স্যার, সেটাই আমি বলছি যে সেই বিভিন্ন ইকুয়েশন মিলায়া তিনি হয়তো ক্ষমতা নেননি। এখন বাইরে একটা কথা চলছে, এই সোশ্যাল মিডিয়া সয়েল আপ হয়ে যাচ্ছে যে এই এমার্জেন্সি আসতেছে, এই অন-11 আসছে, এইগুলা গুজব সব, এইগুলা হেবরা। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট হলো যে সেনাবাহিনী এই মুহূর্তে ক্ষমতা নিবে না। সো এই সিচুয়েশনে যে জিনিসটা সবচেয়ে ভালো অনেকেই মনে করছে যে একটা নির্বাচন হলে যে মোস্ট লাইকলি যারা ক্ষমতা আসবে তাদেরকে ম্যানেজ করা আরো ইজি হবে, কারণ এই দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের খুব দ্রুত ম্যানেজ করা যায়। কারণ আপনি ওই 1% লোক পাবেন না যারা প্যাকেট নেয় না। প্যাকেট নিলেই কিন্তু মত চেঞ্জ করে ফেলায়। ওই যে বললাম যে হাইকোর্টে দেখেন সমস্ত আওয়ামী লীগের দুর্দর্শ সন্ত্রাসী খুনি তাদের পক্ষে কিন্তু বিএনপি টপ লয়াররা দাঁড়াচ্ছে। তো এইটা হলো বাংলাদেশের প্র্যাকটিস। তো তখন ওই মনে করেন বিএনপি ক্ষমতা আসলো, তখন বসুন্ধরা গ্রুপ ভাবে যে আমি তাদেরকে কাউকে না কাউকে কিনতে পারবো। তো আমাদের সেনাবাহিনী ভাবে যে সেনাবাহিনীকে হয়তো বিএনপি এগ্রি করবে না। এবং জেনারেল ওয়াকার তো বেগম জিয়ার সাথে দেখা করেছেন। জেনারেল ওয়াকার তো টার্ম আরো মিনিমাম কমপক্ষে 2 বছর আছে। তো এই বাই দিস টাইম নির্বাচিত সরকার আসবে, তারপরেও কিন্তু সে সেনাপ্রধান থাকবে। তো উনি হয়তো এইভাবে ভাবছেন যে বিএনপি ক্ষমতা আসলে তখন আরো সফট করা যাবে, তখন হয়তো আবারও এই দাবি উঠাতে পারে যে সেনাবাহিনীতে যারা অন্যায় করেছে তাদের বিচার আমরাই করব। হু নোস, যে বিএনপির একটা অংশ মনে হচ্ছে যে
র দ্বারা নিয়ন্ত্রিত, অনেকের নামের সাথে তো র যুক্ত হয়ে গেছে, তখন রয়ের পরামর্শ নিয়ে পরিস্থিতি যদি এরকম হয় যে না ঠিক আছে সেনাবাহিনী বিচার, এটা তো হইতেও পারে, কারণ বাংলাদেশের পলিটিক্যাল পার্টির যে টেম্পারামেন্ট এটা তো 2 মিনিটে ম্যানেজ হয়ে যায়। আর আমাদের পলিটিক্যাল কালচারের একটা অংশ হলো ক্ষমতায় যখন আসে এত বেশি অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়, ক্ষমতায় থাকাকালীন একেবারে লুটপাটে নিপতিত হয়, যখন বিপদে থাকে তখন এক ধরনের নিজেদের সংহতি থাকে, ক্ষমতা আসলে কে কার চেয়ে বেশি লুট করে, সেই পরিস্থিতি তো পরিবর্তন হয় নাই। তো ওই সুযোগের কারণে হয়তো দ্রুত নির্বাচনের যে একটা দাবি, সেই দাবিটা হয়তো সামনে আসছে। সো আমি মনে করি ওভারঅল আমাদের একটা অত্যন্ত ভলাটাইল সিচুয়েশন, এবং এইটা পুরোটাই নির্ভর করবে যে পরবর্তী নির্বাচিত সরকার আসলে কতটুকু জন আকাঙ্ক্ষা তারা ধারণ করতে পারছে, এবং তাদের দলের ভিতরে জাতীয়তাবাদী দলের ভিতরে চোর ডাকাত গুন্ডা বদমাইশকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছে। এবং সেটা যদি না করতে পারে তাহলে ওই যে মির্জা ফখরুল আলমগীর বলেছিলেন আওয়ামী লীগের মতো রাজনীতি, ওই আওয়ামী লীগের মতোই একটা কিন্তু পরিণতি ডেকে আনবে। সেইখান থেকে তাদের অনেক সাবধান হতে হবে। তবে যারা গুম খুন করেছে, সেনা আইন অনুযায়ী যে কনকারেন্ট জুরিসডিকশন বলতে একটা কথা থাকে, তো এই গণহত্যা বা গুম এইটার বোধ হয় কনকারেন্ট জুরিসডিকশন আছে বলে আমি মনে করি না। আর্মি অ্যাক্ট 1952 এইটা নাই, যার জন্য এই দাবি যে যারা অন্যায় করেছে, মনে করেন আমি নিজেও তো গুমের শিকার, গুমের প্রচেষ্টা এবং গুম, এইখানে এই দুজন গুম ছিল, আমাকে 11 ঘন্টা নিয়ে আটকায় রাখছিল, হয়তো প্রচেষ্টা, তো এটা সমান অপরাধ। তো আমি 3 জনের বিরুদ্ধে ইয়ে করছি, আমারও কোশ্চেন আকবর কিভাবে পালাই গেল, আকবর শুড হ্যাভ বিন ইন দ্য প্রিজন, মুজিব শুড হ্যাভ বিন ইন দ্য প্রিজন। সো এই তারেক সিদ্দিকী কিভাবে পালাই গেল, বাংলাদেশ থেকে ধ্বংস করছে তারেক সিদ্দিকী, কিভাবে পালাই গেল? তো এই কোশ্চেন গুলো তো ভবিষ্যতে আসবে। সেই জন্য আমি মনে করি যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুরিসডিকশনে যে অপরাধগুলা, গণহত্যা, গুম, এইগুলা সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিচার করা উইল বি ভেরি ডিফিকাল্ট। এটা যদি কোনো সরকার দেয়, সেই সরকারেরও পতন হয়ে যেতে পারে। সো এটা একটা ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। তবে কিভাবে পালাই গেল, এইটা দায় দায়িত্ব একশো মানে 100 সামনে আসবে, যে পালাই গেল কিভাবে অপরাধ করে, এখন যাইয়া ওখানে আরাম করতেছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে ভোগবাদিতে লিপ্ত হয়েছে, এখন ওখানে বসে এই টাকাগুলো ব্যবহার করে পুরো সময়টা তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাবে। এবং এইটাই পতিত সরকারের ক্যারেক্টার, তারা যতদিন বাইরে থাকে ততদিন তারা এই ষড়যন্ত্র করতে থাকে। এই ষড়যন্ত্র রুখে দাঁড়াবার জন্য বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব সঠিক লাইনে থাকতে হবে। সঠিক লাইনে যদি না থাকে, তাহলে সকলের জন্য ভবিষ্যতে রাজনৈতিক দল যদি ফেল করে, তাহলে রাষ্ট্র ফেল করবে। রাষ্ট্র ফেল করলে শুধু এই লুটেরা রাজনীতিবিদরা সাফার করবে না, এই দেশের জনগণ রাষ্ট্র সাফার করবে। এইটা আমাদের সবাই মনে রাখতে হবে। ধন্যবাদ।